তিন রাঘব বোয়ালকে অব্যাহতির চেষ্টা, আবার আলোচনায় সেই এডিসি সানজিদা। জানাবো হাসিনাকে ফেরানো, ভারত চিঠির জবাব না দিলে কি করবে সরকার। এবং সর্বশেষে জানাবো রাজনৈতিক দল না, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন বললেন ডাক্তার জাহিদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিন রাঘব বোয়ালকে অব্যাহতির চেষ্টা, আবার আলোচনায় সেই এডিসি সানজিদা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। শুধু তাই নয়, অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকেও। তবে আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ে যায়। এখন আবার তদন্ত করা হচ্ছে, আর অব্যাহতি দেওয়ার চেষ্টায় জড়িত ওই তদন্ত কর্মকর্তা দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে এই কাজ করেছিলেন। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। নথিপত্র ও পুলিশের সূত্র বলছে ওই তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন। জানা যায় সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায় আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূর নবী ও শাহজাহানের মা আয়েশা বেগম মামলার বাদী হন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 13 আগস্ট আনিসুল ও সালমানকে আটক করে এই দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। 16 আগস্ট গ্রেফতার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াকে। মামলা দুটির তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি গত 23 অক্টোবর দুই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। নথিতে দেখা যায় চূড়ান্ত প্রতিবেদনে নিজেকে তিনি নিউ মার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন। যদিও তিনি কর্মরত ডিবিতে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার চেষ্টার আগে তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ সাক্ষ্য স্মারকলিপিতে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই নেননি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন ডিবি থেকে কোনো মামলায় অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য স্মারকলিপিতে তদন্ত তদারক কর্মকর্তা, সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার এবং গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার ও ক্ষেত্র বিশেষ কমিশনারের সই লাগে। জাহাঙ্গীর আরিফ কর্মকর্তাদের সই নেওয়া এড়াতে নিজেকে নিউ মার্কেট থানার পরিদর্শক বলে উল্লেখ করেছেন। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অসুস্থতা দেখিয়ে ছুটিতে রয়েছেন জাহাঙ্গীর আরিফ। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হয়েছিল, তবে সাড়া পাওয়া যায়নি। ডিবি সূত্র বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা মঙ্গলবার সন্ধ্যায় বলেন তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই। উল্লেখ্য 2023 সালের সেপ্টেম্বরে বাজেপ হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সানজিদা। ডিএমপি ও ডিবি সূত্র জানিয়েছে মামলা থেকে আনিসুল ও সালমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টার ঘটনায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এডিসি সানজিদার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। সানজিদা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা ডিএমপির কাছে সন্তোষজনক মনে হয়নি। আনিসুল ও সালমানকে অব্যাহতির চেষ্টা ঘটনাটি জানার পরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন ডিবির দায়িত্বপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি গত রবিবার বলেন এর পরিপ্রেক্ষিতে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে রবিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির রমনা অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামকে। যদিও সম্প্রতি বিষয়টি জানাজানি হয়নি, মনিরুল জানিয়েছেন তিনি তদন্ত করেছেন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করেছেন। হাসিনাকে ফেরানো, ভারত চিঠির জবাব না দিলে কি করবে সরকার।
প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকার, কিন্তু এখন পর্যন্ত চিঠির জবাব দেয়নি নয়াদিল্লি। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে যে ভারত যদি ঢাকায় পাঠানো চিঠির জবাব না দেয় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সরকার। এ বিষয়ে মঙ্গলবার বিকালে সাপ্তাহিক ব্রিফিং এ কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। এই সময় তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা বেসরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি। ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব, সে উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উত্তর না পেলে তাগাদা পত্র পাঠানোর কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নোট ভার্বাল পুরো প্রক্রিয়ার অংশ। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, এটি নির্ভর করে বিষয়ের উপর। তিনি আরো বলেন, ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশে ভালোভাবে নিচ্ছে না। এ বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে। ভারতকে দেওয়া চিঠির বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন, আন্দোলনের মূল বিষয় ছিল শেখ হাসিনা যে গণহত্যা করেছে, অর্থ লুটপাট করেছে, অর্থ সম্পদ বিদেশে নিয়ে গেছে, তার বিচার হতে হবে। তিনি এবং তার মন্ত্রীরা সবাই বলতেন কেউ আইনের ঊর্ধ্বে নন, সেই হিসেবে কেউ শেখ হাসিনার বিচারের জন্য তাকে প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও তাকে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক হত্যা এবং অন্যান্য মামলা আছে। তিনি বলেন, শেখ হাসিনাকে তার বিচারের জন্য দেশে আসতে হবে এবং উপস্থিত থাকুক, প্রয়োজনে ডিফাইন করুন। সরকারিভাবে যেহেতু শেখ হাসিনা ভারতে আছেন, সেহেতু বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য বলেছে। নোট ভার্বাল দেওয়া হয়েছে, ভারত সেটি স্বীকারও করেছে। ভারত হঠাৎ করেই হয়তো কোনো উত্তর দেবে না, সময় নেবে না, হয়তো নানাভাবে বিষয়টিকে স্টাডি করবে। করার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই বিষয়ে উত্তর দেবে বলে আমরা আশা করি। তিনি বলেন, সাধারণত দেশে থেকে দেশে এ ধরনের বিষয়ে উত্তর দেওয়া হয়। উত্তর সন্তোষজনক হোক বা না হোক, উত্তর দেওয়ার বাধ্যবাধকতা আছে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, মিয়ানমার থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে যাতে পোল্যান্ডের দূতাবাস চালু করা যায়, এজন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া জানুয়ারি মাসে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলে জানান রফিকুল আলম। রাজনৈতিক দল না, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন, বললেন ডাক্তার জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই। আপনারা আপনাদের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন, তাদের প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপি ঘোষিত কাঠামো বা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, মানুষের অধিকার দ্রুততার সাথে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। তিনি বলেন, যতই হম্বিতম্বি করুক, হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররাও ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচার বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল এইটা ওইটা, আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। সেটাই হচ্ছে বিএনপির দাবি। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ 2000-এর মতো ছাত্র জনতা শিশু আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন। বিএনপিরও 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের বাইরে তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছেন, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী, পৃথিবীর মানুষের আস্থা আছে, সরকারকে সহযোগিতা করেছে দেশের মানুষ একদম নিঃশর্তভাবে। কাজেই তাদের সরকার সিদ্ধান্ত হতে হবে আরো বলিষ্ঠ, আরো দ্রুততার সাথে। তা না হলে ওই সমস্ত স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফড়া তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই থাকবে হবে।
তাদের বিষ দাঁত যদি ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। তিনি আরো বলেন, আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে বন্ধুদের মনে রাখতে হবে যে ঐক্য ভাঙনের চেষ্টা করা যাবে না। জাতি ৩৬ জুলাই ঐক্যবদ্ধ ছিল বলে স্বৈরাচার পালিয়েছে। জাতি যদি তার ঐক্য ধরে রাখতে ব্যর্থ হতো তাহলে আমরা সবাই ব্যর্থ হতাম। ঐক্য ধরে রাখতে হবে, তার জন্য যেটা প্রয়োজন কমন সূত্র আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সাথে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দেন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, কাদের ধারণ করবে এবং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, আমরা আজকে অনেক ন্যারেটিভস, অনেক কথা শুনি, সব কথা শুনবো, চিন্তা করব, তারপর কমেন্টস করব, তাহলে ভুল কম হবে। আর যদি আপনি নাই শুনেন, চিন্তা না করেন তাহলে ভুল হয়ে যাবে। কাজেই আমরা যখন শুনি 53 বছরের সংস্কার হয়নি তখন আমাদের মনে কষ্ট লাগে, কারণ যিনি বলেন তার বয়স 53 হয়নি। বাংলাদেশের সংস্কার যে ধারাবাহিক প্রক্রিয়া তিনি জানেন না, অথবা স্বীকার করতে চাননি, অথবা বুঝতে পারেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।